সাউথ ব্লক থেকে শুরু করে দিল্লির ক্ষমতার করিডর, সবার চোখ এখন ঢাকার চীনমৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের একটিমাত্র বিস্ফোরক বক্তব্য এই মুহূর্তে দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক দাবার বোর্ডে এমন এক চাল চেলে দিয়েছে যা ধাক্কায় কাঁপন ধরেছে খোদ দিল্লির সাউথ ব্লকে। দিল্লি যা ভাবিনি ঠিক সেটাই ঘটে গেল। ভারতের কোটি কোটি ডলারের এক বিশাল স্বপ্ন এবার এক নিমিষেই ধূলিসাৎ হতে চলেছে। ভারত মহাসাগর আর বঙ্গোপসাগরের একক রাজত্ব কায়েম করার জন্য ভারত যে চতুর চালটি চেলেছিল, এশিয়া আর ইউরোপের 5টি দেশ মিলে সেই চালটি উল্টে দিয়েছে। তেহরান এবার সরাসরি বন্ধুত্বের হাত বাড়িয়েছে ঢাকার দিকে। আর এটি কেবল কোনো সাধারণ কূটনৈতিক শিষ্টাচার নয়, বরং রীতিমতো মাথা ঘুরিয়ে দেওয়া 3টি মেগা প্রজেক্টের প্রস্তাব নিয়ে বাংলাদেশের দরজায় কড়া নেড়েছে তারা। বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এইবার ঘুঘু তোমার বধিব পরাণ। এতদিন বাংলাদেশের সাথে দাদাগিরি দেখানো ভারত বাংলাদেশের এক সিদ্ধান্তে যে কতটা চাপে পড়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। ভারতের লোক দেখানো বন্ধুত্বের হাতকে প্রত্যাখ্যান করে তারেক রহমান চীনের সাথে হাত মেলাতেই যেন বদলে গেল এই অঞ্চলের আঞ্চলিক শক্তির সমীকরণ। বাংলাদেশ সামরিক শক্তি বৃদ্ধি করছে। বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনীর জন্য নতুন নতুন সমরাস্ত্র সংগ্রহ করছে বাংলাদেশ। আজকের লাইভে 3 বাহিনীর জন্য অনেকগুলো সুসংবাদ দেব। ভারত বাংলাদেশ সম্পর্ক যখন ইতিহাসের তলানিতে, ঠিক তখনই দৃশ্যপটে এক বিশাল চমক নিয়ে হাজির হলো পরাশক্তি চীন। বেজিং এর সাথে ঢাকার সম্পর্ক এখন আক্ষরিক অর্থেই আকাশচুম্বী। আর এই নতুন সমীকরণ দেখেই ঘাম ছুটছে নয়াদিল্লির। এতটাই ভয় পেয়েছে ভারত যে তড়িঘড়ি করে ঢাকাকে শান্ত করতে নিজেদের সেই পুরনো ভিসা চালুর টোপ ফেলেছে তারা। তিস্তা নিয়ে কঠোর আপত্তি দিল্লির, চীনের হুঁশিয়ারি। আপনারা জানেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফর করেছেন। এটা নিয়ে চীনের পররাষ্ট্র দপ্তর বেইজিং এ প্রতিক্রিয়া দিয়েছে। দুই দেশের সম্পর্ক আকাশ স্পর্শ করবে বলে অভিহিত করা হয়েছে। এই দুই দেশের সম্পর্কের নবায়নকে ঐতিহাসিক হিসেবে দেখছেন। আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফরের পর থেকেই চীন থেকে বিশাল সুসংবাদ আসতে শুরু করেছে। এবার বিশ্বের অন্য অন্য দেশ থেকেও বাংলাদেশের জন্য বিশাল বিশাল সুসংবাদ আসতে চলেছে, যা শুনতে পেরে ভারতীয় মিডিয়া এবং ভারতীয় নীতি নির্ধারকদের রাতের ঘুম হারাম হয়ে গিয়েছে। যা নিয়ে ভিডিওর শুরুতেই আপনারা বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ ইতিমধ্যেই দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। চীন থেকে যুদ্ধ বিমান কেনার পরিকল্পনা ও তিস্তা নদী মহাপরিকল্পনায় দেশটির সম্পৃক্ততার খবর প্রকাশের পর বাংলাদেশে নিজেদের নিরাপত্তা ও ভূ রাজনৈতিক স্বার্থ রক্ষায় নড়ে চড়ে বসেছে ভারত। শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে তারা বাংলাদেশের এসব সামরিক ও কৌশলগত উন্নয়নের উপর নিবিড়ভাবে নজর রাখছে এবং পরিস্থিতি অনুযায়ী ভারতের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশের যে কোনো বড় অবকাঠামো প্রকল্প, সামরিক কেনাকাটা বা আঞ্চলিক করিডোর ভাবনায় চীনের সম্পৃক্ততা দিল্লির সাউথ ব্লকে স্বভাবতই বাড়তি উদ্বেগের জন্ম দেয়। এটা নতুন কিছু নয়। দর্শক, রাজধানী নয়াদিল্লিতে আয়োজিত নিয়মিত সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল চীনের কাছ থেকে 20টি জে-10CE যুদ্ধ বিমান ক্রয়ের বিষয়ে সম্ভাব্য আলোচনা, বেইজিং এর প্রস্তাবিত চীন মিয়ানমার বাংলাদেশ অর্থনৈতিক করিডোর ও তিস্তা প্রকল্প নিয়ে মন্তব্য করেছেন। রণধীর জয়সওয়াল বলেছেন তারা এসব বিষয়ের উপর গভীর নজর রাখছে। জয়সওয়াল আরো বলেছেন বাংলাদেশে ভারতের উন্নয়ন সহায়তা উভয় দেশের সম্মত একটি রোড ম্যাপের ভিত্তিতে পরিচালিত হয়, যা নিয়মিত পর্যালোচনা করা হয়। তিনি বলেন তিস্তা নদী প্রকল্প সম্পর্কে ভারতের অবস্থান ইতিমধ্যে বাংলাদেশকে জানানো হয়েছে। এ বিষয়ে ভবিষ্যতে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় সংশ্লিষ্ট সব সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় রাখা হবে। বাংলাদেশ ও চীনের মধ্যে তিস্তা এবং ভারত থেকে প্রবাহিত অন্যান্য আন্তঃসীমান্ত নদীর ব্যবস্থাপনায় সহযোগিতার বিষয়ে সমঝোতার কয়েকদিন পরে দিল্লির এ মন্তব্য এলো। দর্শক, সম্প্রতি চীন সফর শেষে গত 29 জুন প্রধানমন্ত্রী তারেক রহমান এক ঘোষণায় বলেন দেশের উত্তরাঞ্চলের দীর্ঘদিনের পানির সংকট নিরসনে জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। অন্যদিকে বৃহস্পতিবার ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনও বলেছেন বাংলাদেশের তিস্তা প্রকল্পে বেইজিং এর সমর্থন অব্যাহত থাকবে। এমন প্রেক্ষাপটে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য নতুন কোনো বিতর্কের জন্ম দেয়নি, বরং এটি দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির একটি পুরনো বাস্তবতাকে আবার সামনে নিয়ে এসেছে। প্রশ্ন হলো বাংলাদেশ ও চীনের সম্পর্ক নিয়ে ভারতের কেন এত মাথা ব্যথা? একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশ কার সাথে সম্পর্ক রাখবে তা সম্পূর্ণ ঢাকার নিজস্ব সিদ্ধান্ত। তা সত্ত্বেও ভারতের এই তীব্র উদ্বেগের পেছনে রয়েছে গভীর ভূ রাজনৈতিক, কৌশলগত এবং নিরাপত্তা সংক্রান্ত কারণ।
এক কথায় যদি বলি, কারণ একটাই, আওয়ামী লীগের 15 বছরের শাসন আমলে বাংলাদেশের পররাষ্ট্রনীতি ছিল ভারত ঘেঁষা। এ কারণে ভারতের স্বার্থ ক্ষুণ্ণ হয়, নিরাপত্তা ঝুঁকিতে পড়ে, এমন কোনো সিদ্ধান্ত কখনোই নেয়নি হাসিনা সরকার। তিস্তা চুক্তি থেকে শুরু করে যে কোনো ধরনের অস্ত্র কেনার ক্ষেত্রে ভারতের মতামতকে প্রাধান্য দেওয়া হয়েছে। কিন্তু এখন দিন বদলেছে। তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের নতুন পররাষ্ট্রনীতি হলো সবার আগে বাংলাদেশ। আর তাই দেশের স্বার্থ বিকিয়ে কোনো সিদ্ধান্ত নয়, এটাই ভারতের মূল যুদ্ধর ভয়। আগের মতো তো আর বাংলাদেশের উপর প্রভাব খাটানো যাবে না। ভূ রাজনীতিতে বাংলাদেশ টানে ভারত যেমন ঢাকার জন্য গুরুত্বপূর্ণ, তেমনি চীনও। আর সেভাবেই সবার সাথে সম্পর্ক উন্নয়নে জোর দেওয়ার নীতি নিয়ে এগিয়ে যাচ্ছে তারেক রহমানের সরকার। দর্শক, বাংলাদেশ ভারত চীন সম্পর্ককে কেবল দ্বিপক্ষীয় সম্পর্ক হিসেবে দেখলে হবে না, বরং পুরো দক্ষিণ এশিয়া এবং ভারত মহাসাগরীয় অঞ্চলের কৌশলগত প্রতিযোগিতার প্রেক্ষাপটে বিষয়টি বুঝতে হবে। গত এক দশকে বাংলাদেশের অন্যতম বড় উন্নয়ন অংশীদার হিসেবে উঠে এসেছে চীন। অবকাঠামো নির্মাণ, বিদ্যুৎ কেন্দ্র, সেতু, শিল্পাঞ্চল এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পে চীনের অর্থায়ন ও প্রযুক্তিগত সহযোগিতা উল্লেখযোগ্য। একই সঙ্গে বাংলাদেশের সামরিক সরঞ্জামের একটা বড় অংশ চীন থেকে আসে। যুদ্ধবিমান, নৌযান, সাবমেরিন, মিসাইল ব্যবস্থা থেকে শুরু করে বিভিন্ন প্রতিরক্ষা সরঞ্জাম দীর্ঘদিন ধরে চীনের কাছ থেকে সংগ্রহ করছে বাংলাদেশ। ঢাকার দৃষ্টিকোণ থেকে এটি মূলত একটি বাস্তববাদী নীতি। তুলনামূলক কম দামে সামরিক সরঞ্জাম, উন্নয়ন প্রকল্পে অর্থায়ন এবং অর্থনৈতিক সহযোগিতা সব মিলিয়ে চীন একটি গুরুত্বপূর্ণ অংশীদার। তবে প্রতিবেশী হিসেবে বাংলাদেশের সাথে চীনের উষ্ণ সম্পর্ক ভারতের জন্য কখনোই স্বস্তিদায়ক নয়। ভারতের উদ্বেগের মূল কারণ কেবল বাংলাদেশ নয়, বরং দক্ষিণ এশিয়ায় চীনের ক্রমবর্ধমান উপস্থিতি। ভারত দীর্ঘ সময় ধরে দক্ষিণ এশিয়াকে তার কৌশলগত প্রভাব বলয় হিসেবে বিবেচনা করে, কিন্তু গত 2 দশকে চীন, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ এবং বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। ফলে ভারতের নীতি নির্ধারকদের আশঙ্কা, প্রতিবেশী দেশগুলিতে চীনের প্রভাব বাড়লে ভারতের নিরাপত্তা ও আঞ্চলিক অবস্থান দুর্বল হতে পারে। এ কারণে বাংলাদেশে চীনের যে কোনো বড় বিনিয়োগ বা প্রতিরক্ষা সহযোগিতা ভারত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে। যদি বাংলাদেশ নতুন করে চীনা যুদ্ধবিমান সংগ্রহ করে, তাহলে সেটি ভারতের কাছে শুধু একটি বাণিজ্যিক চুক্তি নয়, বরং নিরাপত্তা সংক্রান্ত বিষয়। বাংলাদেশ ও ভারতের মধ্যে বর্তমানে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেও দুই দেশের মধ্যে প্রায় 4000 কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। এমন পরিস্থিতিতে প্রতিবেশী দেশের সামরিক সক্ষমতার পরিবর্তন যে কোনো রাষ্ট্রই গুরুত্বের সঙ্গে বিবেচনা করে। অন্যদিকে তিস্তা শুধু একটি নদী নয়, এটি বাংলাদেশ ও ভারতের মধ্যে বহু বছর ধরে আলোচনায় থাকা একটি আন্তঃসীমান্ত নদী। চীন অতীতে তিস্তা নদী ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্পে অর্থায়নের আগ্রহ প্রকাশ করেছিল। যদি সীমান্তের খুব কাছাকাছি এলাকায় চীনের বড় অবকাঠামোগত উপস্থিতি তৈরি হয়, তাহলে ভারতের নিরাপত্তা মহলে স্বাভাবিকভাবেই উদ্বেগ তৈরি হতে পারে। আরেকটি বিষয় হলো করিডোর। ভারত চায় আঞ্চলিক সংযোগ ব্যবস্থায় তার কেন্দ্রীয় ভূমিকা বজায় থাকুক। অন্যদিকে চীনও তার বৃহত্তর আঞ্চলিক সংযোগ কৌশলের অংশ হিসেবে দক্ষিণ এশিয়ায় যোগাযোগ অবকাঠামো উন্নয়নে আগ্রহী। ফলে বাংলাদেশ যদি এমন কোনো করিডোর বা সংযোগ প্রকল্পে অংশ নেয় যেখানে চীনের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে, তাহলে সেটিকে ভারত শুধু অর্থনৈতিক নয়, ভূ রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেও মূল্যায়ন করে। দর্শক, বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ভারসাম্য রক্ষা করা। ভারত বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিবেশী, গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার এবং নিরাপত্তা সহযোগী। অন্যদিকে চীন বাংলাদেশের অন্যতম বৃহৎ উন্নয়ন সহযোগী এবং প্রতিরক্ষা সরঞ্জামের প্রধান উৎস। তাই ঢাকা সাধারণত এমন নীতি অনুসরণ করে যাতে কোনো একটি শক্তির পক্ষে অবস্থান নেওয়ার পরিবর্তে উভয়ের সঙ্গে কার্যকর সম্পর্ক বজায় রাখা যায়। আন্তর্জাতিক সম্পর্কের ভাষায় একে অনেক বিশ্লেষক ব্যালেন্সিং বা হেজিং কৌশল হিসেবে ব্যাখ্যা করেন। দিল্লি যা ভাবিনি ঠিক সেটাই ঘটে গেল। ভারতের কোটি কোটি ডলারের এক বিশাল স্বপ্ন এবার এক নিমিষেই ধূলিসাৎ হতে চলেছে। ভারত মহাসাগর আর বঙ্গোপসাগরের একক রাজত্ব কায়েম করার জন্য ভারত যে চতুর চালটি চেলেছিল, এশিয়া আর ইউরোপের 5টি দেশ মিলে সেই চালটি উল্টে দিয়েছে। যে ভারতকে ছাড়া দক্ষিণ এশিয়ার কোনো বাণিজ্যিক কথা চিন্তা করাই যেত না, সেই ভারতকে এক ঝটকায় ম্যাপ থেকে পুরোপুরি মাইনাস করে দেওয়া হয়েছে। মোদীর সরকার এতদিন বুক ফুলিয়ে দাবি করত, বাংলাদেশ যদি ইউরোপের সাথে ব্যবসা করতে চায় তবে ভারতের কলকাতা বন্দর আর ভারতের তৈরি রাস্তাই ব্যবহার করতে হবে। কিন্তু রাতারাতি এমন কি জাদু হলো যার কারণে ভারতকে 1 পয়সা ট্যাক্স না দিয়ে বাংলাদেশ সরাসরি মধ্য এশিয়া আর ইউরোপের সস্তা বাজারের চাবিকাঠি হাতে পেয়ে গেল? কিভাবে আফগানিস্তানের পাহাড় আর পাকিস্তানের সমুদ্র বন্দর মিলে ভারতের $1 ট্রিলিয়ন প্রাচীন স্বপ্নকে মাটির সাথে মিশিয়ে দিল? আজ একদম পানির মতো পরিষ্কার করে আপনাদের সেই রোমাঞ্চকর অন্তরালের গল্প শোনাবো। পুরো ভিডিওটি না দেখলে এই শতাব্দীর সবচেয়ে বড় ভূরাজনৈতিক যুদ্ধ আপনি কিন্তু মিস করবেন। তাহলে শুনুন প্রিয় দর্শক, আন্তর্জাতিক রাজনীতির টেবিলে একদম গোপনে তৈরি হয়েছে এক নতুন রাস্তা, যার নাম ল্যাপিস লাজুলি করিডোর। নামটা শুনলে কিন্তু একটু কঠিন লাগতে পারে। এর ভেতরের খেলাটা একদম পরিষ্কার। আর এই খেলার সবচেয়ে বড় ধাক্কাটি লেগেছে ভারতের বুকে, কারণ এই নতুন মহাবাণিজ্যিক রাস্তাটির শেষ মাথাটি এসে যুক্ত হয়েছে পাকিস্তানের করাচি পোর্টের সাথে। আর সেখান থেকে সরাসরি জাহাজ চলে এসেছে আমাদের বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে। পুরো গল্পটা বুঝতে হলে আমাদের একটু পেছনে ফিরে তাকাতেই হবে। ভারত মহাসাগর এবং আমাদের এই বঙ্গোপসাগরের উপর নিজের একচেটিয়া দাদাগিরি বজায় রাখার জন্য ভারত একটা মেগা প্রজেক্ট বানিয়েছিল। প্রজেক্টের নাম INSTC
অথবা ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডর। সহজ ভাষায় বললে ভারত চেয়েছিল মুম্বাই বন্দর থেকে জাহাজ রওনা দেবে, সেই জাহাজ যাবে ইরানের চাবাহার পোর্টে। এরপর ইরান থেকে স্থলপথে গাড়ি দিয়ে পণ্য চলে যাবে রাশিয়া এবং ইউরোপে। ভারত এই চাবাহার বন্দর বানাতে পানির মতো টাকা ঢেলেছে। কেন ঢেলেছে জানেন? ভারতের উদ্দেশ্য ছিল দুটো। প্রথমত, পাকিস্তানের ওপর দিয়ে যাতে যেতে না হয়। দ্বিতীয়ত, বাংলাদেশ, নেপাল, ভুটানের মতো দেশগুলোকে বাধ্য করা যাতে তারা ইউরোপ বা রাশিয়ার সাথে ব্যবসা করতে গেলে ভারতের এই রুটটাকে ব্যবহার করে। এতে ভারতের পকেটে আসবে কোটি কোটি টাকার ট্রানজিট ফি, আর এই অঞ্চলে পুরো বাণিজ্যিক রিমোট কন্ট্রোল থাকবে দিল্লির হাতে। দিল্লি মনে করেছিল তাদের এই চালের কোনো জবাব কারোর কাছে নেই। তারা ভেবেছিল বাংলাদেশ তো চারিদিক থেকে ভারতকে গিয়ে ঘেরা, তাই বাংলাদেশের ব্যবসা মানেই ভারতের লাভ। কিন্তু ভারত একটি বড় ভুল করে বসেছিল। তারা ভুলে গিয়েছিল আন্তর্জাতিক রাজনীতিতে কেউই চিরকাল একা থাকে না। ভারতের এই একচেটিয়া দাদাগিরি ভাঙার জন্য পর্দার আড়ালে তৈরি হচ্ছিল এক মহাপরিকল্পনা। এবার আসুন সে আসল খলনায়কের গল্পে, যা এখন ভারতের রাতের ঘুম কেড়ে নিয়েছে। এই খলনায়কের নাম হলো ল্যাপিস লাজুলি করিডর। ল্যাপিস লাজুলি মূলত একটি নীল রঙের মূল্যবান পাথরের নাম, যা প্রাচীনকালে এই রুট দিয়ে আনা নেওয়া করা হতো। এখন এই পুরনো রুটটিকে নতুন করে জাদুকরী উপায়ে বাঁচিয়ে তুলেছে 5টি দেশ: আফগানিস্তান, তুর্কমেনিস্তান, আজারবাইজান, জর্জিয়া এবং তুরস্ক। এই দেশগুলো মিলে এখন এমন একটি রাস্তা বানিয়েছে যা দিয়ে কোনো ধরনের ঝামেলা ছাড়াই সরাসরি ইউরোপের বর্ডারে পৌঁছে দেওয়া যায়। সবচেয়ে মজার বিষয় কি জানেন? এই বিশাল রাস্তার কোথাও ভারতের 1 ইঞ্চি জায়গাও নেই। ভারত চাইলেই কিন্তু এই রুটে কোনো নাক গলাতে পারবে না, কোনো ট্যাক্স বসাতে পারবে না। কিন্তু গল্প তো এখানেই শেষ না। এই করিডোরটি এতদিন শুধু স্থলপথে সীমাবদ্ধ ছিল, কিন্তু সম্প্রতি আন্তর্জাতিক মহলে এক নতুন করে তোলপাড় শুরু হয়েছে। এই 5টি দেশ সিদ্ধান্ত নিয়েছে তারা এই ল্যাপিস লাজুলি করিডোরকে আরও বেশি বড় করবে। আর সেই বড় করার জন্য তারা বেছে নিয়েছে পাকিস্তানের করাচি পোর্টকে। অর্থাৎ ইউরোপ আর মধ্য এশিয়ার সব মালপত্র আফগানিস্তান হয়ে সোজা নেমে আসবে পাকিস্তানের করাচি বন্দরে। আর পাকিস্তান যখনই এই খেলায় ঢুকে গেল, তখনই পুরো সমীকরণটা এক মুহূর্তেই বদলে গেল। ভারতের কোটি কোটি টাকা খরচ করে বানানো চাবাহার পোর্ট এখন একদম শুনশান, জনমানবহীন এক মরুভূমিতে পরিণত হওয়ার ঝুঁকিতে পড়েছে। কারণ করাচি বন্দর ব্যবহার করলে খরচ এবং সময় দুটোই ভারতের রুটের চাইতে অনেক কম লাগছে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, আরে ভাই, আফগানিস্তান, পাকিস্তান আর ইউরোপের এই রাস্তা দিয়ে আমাদের বাংলাদেশের কি লাভ? বাংলাদেশ এখানে কি করেছে? প্রিয় দর্শক, এখানেই লুকিয়ে আছে আসল চমক। বাংলাদেশ না চাইলেও এই গেমের সবচেয়ে বড় চাল কিংমেকার হয়ে উঠেছে। কিভাবে? একটু ঠান্ডা মাথায় বুঝুন। সম্প্রতি পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে সরাসরি সমুদ্রপথে পণ্যবাহী জাহাজ চালু হওয়া নিয়ে জোরদার আলোচনা চলছে এবং ইতিমধ্যে জাহাজ চলেও এসেছে। এর আগে পাকিস্তান থেকে কোনো মাল বাংলাদেশে আসতে হলে প্রথমে শ্রীলঙ্কা বা মালয়েশিয়া হয়ে ঘুরে আসতে হতো। এতে সময় লাগতো প্রায় 1 মাস, খরচ হতো আকাশচুম্বী। কিন্তু করাচি থেকে চট্টগ্রাম সরাসরি জাহাজ চলাচলের কারণে এখন মাত্র কয়েকদিনে মালপত্র চলে আসছে। এবার 2 4 করুন তো, ল্যাপিস লাজুলি করিডর এসে শেষ হচ্ছে করাচি বন্দরে, আর করাচি বন্দর থেকে সরাসরি জাহাজ আসছে আমাদের চট্টগ্রাম বন্দরে। তার মানে কি দাঁড়ালো? ইউরোপ, তুরস্ক কিংবা মধ্য এশিয়ার সস্তা বাজার থেকে যে কোনো পণ্য এখন আফগানিস্তান, পাকিস্তান হয়ে সোজা চলে যাবে আমাদের বাংলাদেশে। বাংলাদেশীয় পণ্য পৌঁছে যাবে এসব দেশের বাজারে। মাঝখান থেকে ভারতের কলকাতা বন্দর ব্যবহার করার বা ভারতকে ট্রানজিট ফি দেওয়ার কোনো প্রয়োজনীয়তাই বাংলাদেশের আর থাকলো না। ভারত এতদিন ভাবত বাংলাদেশকে তারা বাণিজ্যিক দিক থেকে এক প্রকার লক বা অবরুদ্ধ করে রেখেছে, কিন্তু নতুন রুট চালুর ফলে ভারতের সেই লক বা তালাটি এক ঝটকায় ভেঙে চুরমার হয়ে গেছে। আসুন এবার একটু ব্যবসার হিসাব করি, যা শুনলে কিন্তু যে কোনো সাধারণ মানুষের চোখ কপালে উঠবে। আমাদের বাংলাদেশ কিসের উপর ভর করে টিকে আছে জানেন? আমাদের তৈরি পোশাক বা গার্মেন্টস শিল্প। আর এই গার্মেন্টস চালাতে আমাদের সবচাইতে বেশি কি লাগে? কাঁচা তুলা বা কটন। আপনারা হয়তো জানেন না, পৃথিবীর সবচেয়ে ভালো এবং সস্তা তুলা পাওয়া যায় মধ্য এশিয়ার দেশগুলোতে, যেখানে তুর্কিমেনিস্তান এবং উজবেকিস্তানে আছে। কিন্তু এতদিন ভারতের বাণিজ্যের মার প্যাচের কারণে আমরা সেই তুলা সহজে পেতাম না। আমাদের চড়া দামে ভারতের তুলা কিনতে হতো, অথচ ভারত থেকে অনেক ঘুরে সেই তুলা আমাদের বাংলাদেশে আসতো। ফলে ভারতের তুলা ব্যবসায়ীরা আমাদের উপর এক প্রকারের খবরদারি চালাতো। কিন্তু এই নতুন ল্যাপিস লাজুলি আর করাচি চট্টগ্রাম রুট ওপেন হওয়ার কারণে এখন কি হবে? তুর্কমেনিস্তানের সেই বিশ্বসেরা সস্তা তুলা সরাসরি ট্রাকে করে আফগানিস্তান, পাকিস্তান হয়ে জাহাজে চড়ে সোজা চলে আসবে বাংলাদেশের গার্মেন্টসগুলোতে। এতে আমাদের কাপড়ের উৎপাদন খরচ এক ধাক্কায় অনেক কমে যাবে। আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পোশাক আরও সস্তা হবে, আর এর ফলে আমাদেরই লাভ হবে দ্বিগুণ। আর অন্যদিকে ভারতের তুলার বাজার এক বিশাল ধাক্কা খাবে। ভারতের ব্যবসায়ীরা যে একচেটিয়া মুনাফা করত, তাদের সেই অহংকার এখন ধুলোয় মিশে গেছে। প্রিয় দর্শক, এই পুরো গল্পের পেছনে একজন অদৃশ্য জাদুকর যে বসে আছেন, তিনি কে জানেন? তিনি হলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। চীন কখনোই সরাসরি সামনে এসে যুদ্ধ করে না, তারা যুদ্ধ করে টাকার বুদ্ধি দিয়ে। চীন অলরেডি পাকিস্তানে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ বানিয়েছে সিপিইসি বা
চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর। চীন ভালো করেই জানে ভারতকে যদি এই অঞ্চলে কোণঠাসা করতে হয় তবে পাকিস্তানের করাচি আর গদর বন্দরকে সচল রাখতে হবে। আর বাংলাদেশ যেহেতু চীনের একটা বড় অর্থনৈতিক পার্টনার, তাই চীন পর্দার আড়াল থেকে এই ল্যাপিস লাজুরি করিডোরকে করাচি পোর্টের সাথে যুক্ত করার জন্য পুরো কলকাঠি নেড়েছে। চীন চেয়েছে এমন এক অর্থনৈতিক বলয় বা অক্ষ তৈরি করতে যেখানে চীন, পাকিস্তান, মধ্য এশিয়া, ইউরোপ এবং বাংলাদেশ এক সুতায় গেঁথে হবে। আর এই সুতার বাহিরে একা পড়ে থাকবে শুধু ভারত। ভারত মহাসাগর, ভারতকে এক ঘরে করে ফেলার যে সূক্ষ্ম এবং নিখুঁত চাল চীন চেলেছিল, ল্যাপিস লাজুরি করিডোর আর করাচি চট্টগ্রাম রুট হলো সেই চালেরই চূড়ান্ত বাস্তবায়ন। তাহলে বিষয়টি কি দাঁড়ালো? আন্তর্জাতিক রাজনীতির দাবার বোর্ডে ভারত ভেবেছিল তারা একাই রাজা, কিন্তু 5 দেশের এই নতুন করিডোর আর বাংলাদেশ পাকিস্তানের সরাসরি নৌ যোগাযোগ দিল্লির পুরো হিসেব নিকেশ ওলট পালট করে দিয়েছে। ভারতের কোটি কোটি ডলারের চাবাহার পোর্ট এখন অকেজো হওয়ার মুখে, আর বাংলাদেশের সামনে খুলে গেছে ইউরোপ ও মধ্য এশিয়ার সস্তা বাণিজ্যের এক নতুন দিগন্ত। ভারতের ওপর এক বিন্দু নির্ভর না করে বাংলাদেশ এখন বিশ্বমঞ্চে নিজের শক্তির জানান দিচ্ছে। এখন দেখার বিষয় এই বিশাল বাণিজ্যিক ধাক্কা সামলাতে মোদী সরকার আগামী দিনে কি চাল চালে। তো ভারত কি পারবে তাদের হারিয়ে যাওয়া দাদাগিরি ফিরিয়ে আনতে? আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।